কিন্তু হেনিম্যান রোগী সম্পর্কে বা রোগ সম্পর্কে হেনিম্যান কি বলেছেন এই জিনিসটা আমরা ভূমিকায় আলোচনা করে নিতে চাই। এই কথাটা আমরা ভূমিকায় আলোচনা করে নিতে চাই। বাহ্যিক হেনিম্যান 11 নম্বর সূত্রের মধ্যে অর্গাননের 11 নম্বর অ্যাফোরিজমের ভিতরে একটা কথা বলেছেন। বাহ্যিক ও আভ্যন্তরীণ ভাবে বিশৃঙ্খল জীবনী শক্তিধারী, বিশৃঙ্খল জীবনী শক্তিধারী সমগ্র ব্যক্তি সত্তাই রূপী, পুরো মানুষটাই রূপী, সমগ্র ব্যক্তি সত্তা, কিন্তু তার জীবনী শক্তিটা বিশৃঙ্খল। মূলত এই বিশৃঙ্খল জীবনী শক্তির যে লোকটা, এই লোকের সমস্ত অবস্থাটা মিলেই আসলে রোগ। আসলে রোগ একটা শক্তি। হেনিম্যান এখানে স্পষ্টভাবে বলেছেন বিভিন্ন সূত্রে, এখানে ব্যাপক আলোচনার কোনো সুযোগ নেই, যে আসলে জীবনী যে রোগ একটা শক্তি, বাহ্যিক একটা শক্তি। যেমন চুম্বক একটা শক্তি, লোহা পেলে সে আকৃষ্ট করে, ঠিক তেমনি ভাবে রোগ একটা শক্তি। জীবনী শক্তির অবস্থার মধ্যে, যদিও প্রসঙ্গটা মায়াজামের দিক থেকে চলে আসবে, জীবনী শক্তির অবস্থার মধ্যে যখন বিশৃঙ্খল অবস্থা চলে আসে, অর্থাৎ তার ভিতরে মায়াজামিক প্রভাব যদি তাকে এমন থাকে যে গ্রহণযোগ্যতা প্রবণতা তার ভিতরে বেশি থাকে, তাইলে বাহ্যিক আক্রমণটা তাকে আক্রমণ করবেই। এই কথাটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে জীবনী শক্তির উপরে এই যে তার প্রভাব, এই যে বাহ্যিকভাবে তার যে কোনো সমস্যার প্রভাব এটা থাকে, যদি থাকে তাহলে তিনটি অবস্থার সৃষ্টি হয়। তিনটি অবস্থায়, কারণ একটুখানি বলে নেই, জীবনী শক্তির আলোচনা এখানে সম্ভব নয়, একটু ব্যাপক আলোচনা। জীবনী শক্তি আমি এভাবে বলি, সে নিজে নিজের চালক, তাকে কেউ চালায় না, অটোক্রেসি। আমি নাম দিয়েছি তাকে ভেড়া, কানে ধরে যেদিকে ঘুরায় সেদিকে সে ঘোরে, তার নিজস্ব কোনো সেন্স নাই। জীবনী শক্তি মানুষকে ভালো করতে পারে না, উপকার করতে পারে না, ধ্বংস করতে পারে না, তার উপকারও করতে পারে না, রোগ থেকে মুক্তিও করতে পারে না। যদি জীবনী শক্তি রোগ থেকে মানুষকে মুক্ত করতে পারত, তাহলে বাহ্যিক কোনো আক্রমণই হতো না, তাহলে সে তো নীরোগ থাকতো। জীবনী শক্তি আমাদের কেউ কথা বলবেন না, প্রশ্ন থাকলে পরে করবেন। জীবনী শক্তি শত প্রেরণাময়, সে নিজেই নিজের চালক, তাকে কেউ চালাতে পারে না, না রোগ চালাতে পারে। বাহ্যিক প্রভাবে সে পরিচালিত, বাহ্যিক প্রভাব যার যখন বেশি হবে, শক্তের ভক্ত নরমের জম, এই হলো জীবনী শক্তি। যদি ঔষধ শক্তি শক্তিশালী হয় তার কথা শোনে, যদি বিশৃঙ্খল বাইরের প্রবণতা যদি শক্তিশালী বেশি হয় রোগ শক্তি, তাহলে তার কথা শোনে। এ ব্যাপারে বেশি বলা যাবে না, এ কোনো যুক্তিতর্ক মানে না, পড়ে দেখবেন আর কি। শরীর যন্ত্রের জৈব ধর্ম যা আছে, এই জৈব ধর্মটাকে সে মূলত পালন করে, স্থিতিশীল রাখে। মানুষ সৃষ্টির প্রথম লগ্নে, উষা লগ্নে যে অবস্থায় আসছে, তাকে যেমন একটা বীজকে যদি বপন করা হয়, মাটির মধ্যে আলো হাওয়া সবকিছু যদি সুস্থ থাকে, তাইলে সেই সুস্থ আলো হাওয়ার মধ্যে মাটির উর্বরা শক্তি যদি সঠিক থাকে, তাইলে যেভাবে আম গাছ আমের মতো বেড়ে ওঠে, তেঁতুল গাছ তেঁতুলের মতো বেড়ে ওঠে, তেমনি মানুষটা মানুষের মতো বেড়ে ওঠে, যদি তার জীবনী শক্তি বাহ্যিক কোনো প্রভাবে বা অভ্যন্তরীণ কোনো কারণে বিশৃঙ্খল না হয়ে যায়। এলো একটা কথা। জীবন বিরোধী শক্তি আসলে সমস্যার সৃষ্টি করে, জীবন বিরোধী শক্তি আসলে সমস্যা সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। এর বিকাশটাও জীবন বিরোধী শক্তির আলোকে তার উপরে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তার করার ফলে কতগুলো কষ্টকর অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়, বিভিন্ন অনিয়মের কারণে কতগুলো অনুভূতি জাগ্রত হয়। এই অনুভূতির বাহ্যিক প্রকাশ যেটা হয়, এই বাহ্যিক প্রকাশ দেহের মধ্যে আশ্রয়, দেহকে আশ্রয় করেই সব ক্রিয়াকর্ম ঘটে। বাহ্যিক প্রকাশটা হতে পারে না যদি অভ্যন্তরীণ তার ভিতরে প্রবণতা সৃষ্টি না হয়, যদি মায়াজামিক প্রভাব তার ভিতরে না থাকে, যদি সুস্থ থাকে, তাইলে বাহ্যিক প্রভাবটা কাজ করতে পারে না। মূলত
বাহ্যিক প্রভাব হওয়ার কারণে, বাহ্যিক প্রভাবের কারণে কতগুলো অনিয়ম তার ভিতরে দেখা যায়। অনিয়ম যখনই দেখা যায়, অভ্যন্তরীণ হোক বাহ্যিক হোক, যখনই অনিয়ম দেখা দেবে তখন তার শরীর যন্ত্রের কারণে দৈহিকভাবে কিছু লক্ষণ সমষ্টি বা লক্ষণ বিকাশ লাভ করে। এগুলি রোগ। আমরা রোগ যাকে বলি তাহলে বাহ্যিক প্রভাবটা রোগ, অভ্যন্তরীণ যে এগুলা রোগ নয়। এই অবস্থাটা, এটা হলো রোগের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে এবং রোগের যে অবস্থাটা, এই অবস্থাটাকে বুঝার জন্য আমরা এই কয়টা কথা যদি একটু জেনে নেই, এই কয়টা কথা, তাইলে দেখা যাবে আমাদের পক্ষে রোগটাকে বুঝতে সহজ হবে। করোনা হোক, এটা হোক, ভাইরাস হোক, যেটাই হোক, আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবং আমরা এখানে যারা আসছি তারা এই কথাগুলো আমার চেয়ে ভালো জানেন, কিন্তু কথাগুলো যেহেতু ইউটিউবে দেওয়া হবে, এগুলো আসলে স্পষ্টভাবে সকলের বুঝে থাকা দরকার আছে। এখন আপনি রোগ যেহেতু হয়ে গেল, এই রোগের শ্রেণীবিন্যাস যেভাবেই আপনি করেন না কেন, হেনিম্যান শ্রেণীবিন্যাস করতে গিয়ে মাত্র দুটো দিক নির্দেশনা দিয়েছেন, যে দুই শ্রেণীর রোগ বলতে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন মাত্র। আনুষঙ্গিক অন্য কথা আছে, আমরা তো আনুষঙ্গিক আলোচনা এখন করছি না। তো দুটো শ্রেণীর মধ্যে একটা হলো অচির রোগ আর একটা হলো জটিল রোগ। অচির রোগ আর জটিল রোগ, এই দুটো শ্রেণী। একটা পর্যায়ে হেনিম্যান কিন্তু একটাই রোগ বলেছেন, একটা পর্যায়ে কিন্তু দুটো আর থাকেন না হেনিম্যান। এমন কথা বলেছেন যে জটিল রোগটা আসলে অচির রোগ যা, তা হলো মায়াজামের হঠাৎ ইনফ্লামেশন, তার শরীরের ভিতরে অবস্থিত মায়াজামের যে বিভিন্ন দিক আছে, এইটার যে হঠাৎ করে উচ্ছ্বাস দেখা যায়, এইটাই মূলত রোগ। তাইলে মায়াজামটাই রোগ। মূলত তিনি মায়াজামকেই রোগ বলেছেন। সোরা, সিফিলিস, সাইকোসিস, এই তিনটি মায়াজামকে তিনি রোগ হিসাবে চিহ্নিত করেছেন। তাইলে আমাদের ম্যাটেরিয়া মেডিকা পড়ার আগেও মায়াজাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়া দরকার, কারণ রোগকে চেনা দরকার। রোগটাকে এইভাবে যদি আমরা চিনি, তাইলে রোগকে স্পষ্ট বাহ্যিক লক্ষণ দ্বারা চেনা দরকার হয় না। আজকে যে রোগের, তাইলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে, বিশৃঙ্খল জীবনী শক্তি হলো বাহ্যিক গতি প্রভাব জীবন বিরোধী কোনো উপাদানের। এখন জীবন বিরোধী উপাদানের ভিতরে বর্ষা হতে পারে, ঝড় বন্যা হতে পারে, করোনা ভাইরাস হতে পারে, অন্য ভাইরাস হতে পারে, বসন্ত হতে পারে, যাই হোক না কেন, যেটাই হোক, সেটা বাহ্যিক একটা জীবন বিরোধী শক্তি। এ আসিয়া জীবনটাকে আমার বিশৃঙ্খল করে ফেললো, আমার জীবনী শক্তিকে বিশৃঙ্খল করে ফেললো, যার ফলে আমার ভিতরে কতগুলো অনিয়ম দেখা দিল। আমার জীবনী শক্তিকে বিশৃঙ্খল করার কারণে, বাহ্যিক প্রভাবের কারণে আমার দৈহিক কিছু লক্ষণ দেখা দিল, যার জন্য দেখেন করোনা আজকে আছে। করোনার সকল রোগীর ক্ষেত্রে লক্ষণ এক নয়, করোনার সকল রোগীর লক্ষণও কিন্তু এক নয়। এক একজনের লক্ষণ দেখা যায় এক এক রকম, এক একজনের লক্ষণ এক এক রকম, সকলের লক্ষণ একভাবে বলা যায় না। এক একজনের লক্ষণ বিকাশ লাভ করে বিভিন্ন ভাবে। করোনারও ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে যাচ্ছে। কেন? কারণ তার ভিতরে প্রত্যেক ব্যক্তির মধ্যে মায়াজামিক প্রভাবের বিভিন্নতা আছে, প্রবণতার বিভিন্ন আছে, পারিপার্শ্বিক অবস্থার বিভিন্নতা আছে, গ্রহণযোগ্যতার ভিন্নতা আছে, সবকিছু মিলে ব্যক্তি ভিন্ন। পৃথিবীর সকল ব্যক্তি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি আলাদা, কাজেই ব্যক্তির ভিন্নতার কারণে তার ভিতরে লক্ষণও ভিন্নতা আসে, লক্ষণের প্রভাব, লক্ষণগুলা পরিস্ফুট হয় ভিন্নভাবে, যার জন্য করোনা চিকিৎসার ক্ষেত্রে সকলকে এক ঔষধের আলোকে আয়ত্তে নিয়ে আসা এটা অসম্ভব ব্যাপার। যখন চিকিৎসা করব আমরা লক্ষণ অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে। তাইলে আমরা রোগীর পরিচয়টা যদি জানতে হয় আমাদেরকে, তাহলে রোগীর পরিচয়টা আমরা কিভাবে জানবো? এখানে একটুখানি যার জীবনী শক্তি যেভাবে বিশৃঙ্খল হয়ে গেছে এটা জানতে হবে, তার উত্তেজক এবং পরিপোষক কারণ কি কি আছে এটা জানতে হবে।
তার ভিতরে সুপ্ত বা প্রকাশ্যভাবে মৌলিক কোনো কারণজনিত অবস্থা আছে কিনা। এমন হইতে পারে বৃষ্টিতে ভিজলো, বৃষ্টিতে ভিজার পরে তার রোগ হলো, রোগ হওয়ার পরে দেখা গেল যে টেস্ট করার পরে 3-4 দিন রোগ ভোগার পরে দেখা গেল তার করোনা ভাইরাস। হতে পারে। সকল, শুধু করোনা সম্পর্কে না, সকল ভাইরাস সম্পর্কে একই কথা একইভাবে রোগগুলো আসে। যার মধ্যে এখন এইগুলা কেন আসে, বাইরে কেন আসে, এই লক্ষণের ভেদাভেদটা কেন? হেনিম্যান এটাকে বলেছেন এটা মহা আল্লাহর একটা অসীম করুণার নিদর্শন। কারণ যার মধ্যে রয়েছে লুকানো আরোগ্যকর শক্তি, এই লক্ষণের মধ্যেই আরোগ্যকর শক্তি বা আরোগ্যকর ইঙ্গিত লুকানো রয়েছে। ওইভাবে যদি আমরা ওই ইঙ্গিতটা ধরে অগ্রসর হতে পারি, তবেই আমরা চিকিৎসার দিকে অগ্রসর হতে পারব। আসেন একটা উদাহরণ দিয়েই আমি বা আলোচনা শেষ করে দেব, আমি যথাসময়ে শেষ করব। ধরেন একজন রোগীর কথা চিন্তা করেন, যা সকল ডাক্তাররাই জানেন, এখানে হয়তো 2-1 নতুন যারা আছেন তাদের জন্য মৃত্যু ভয় আছে, অন্ধকারের ভয় আছে, হতাশা আছে, সবকিছু আছে। খুব দুর্বল, জ্বালা যন্ত্রণা আছে, দুর্গন্ধ আছে, পিপাসা আছে, তার শরীরে দুর্গন্ধ, প্রচন্ড পানি পিপাসা আছে, কিন্তু পানি খায় অল্প অল্প। বুঝতেই পারতেছেন, পানি অল্প অল্প খাওয়ার কথা বললেই মনে হয় যে আছে, ব্যাপারটা এর নাও হতে পারে। এই শীত, এই গরম, শীতও তার সমস্যা। রাত্র 11টা থেকে প্রায় 2টার পর্যন্ত তার জ্বর টর আসে, পাতলা পায়খানা হলে পাতলা পায়খানা আসে। রোগের নামে আমি যাচ্ছি না, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, জ্বর হতে পারে, তার অন্য পাইলস হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, তার অন্য যে কোনো সমস্যাই থাকুক না, তার মেজাজ খিটখিটো, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে এবং বেশ গোছালো লোক, এই একটা লোক। এই ধরনের একজন ব্যক্তি। আরেকটা ব্যক্তির উদাহরণ দেন, শান্ত, বেশ শান্ত, নিরীহ, কিন্তু গরম সহ্য মোটেও করতে পারে না, অলস, অরুচি, মুখে কিছু খাদ্য খেলে তার রুচি হয় না এবং মুখটা খুব শুকনো শুকনো মনে হয়, বেশ শুষ্ক মনে হয়, খুব খিটখিটে মেজাজের না, তিনি খিটখিটে মেজাজের না, শান্ত প্রকৃতি। তৈলাক্ত বা চর্বি তিনি খেতে পারেন না, বিভিন্ন জাতি এইসব অপছন্দ করেন, আর তার ভিতরে পরিবর্তনশীলতা আছে। রোগ যাই হোক, আমি রোগের কথা বলছি না, হতে পারে তার জরায়ু কোনো সমস্যা থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে, তার গ্যাস্ট্রিক থাকতে পারে, বুক জ্বালা থাকতে পারে, রোগ যাই হোক, আমরা রোগের চিকিৎসাটা করি না যে তার একটা প্রমাণ আমি দিচ্ছি। আরেকজন রোগী প্রচন্ড রাগী, পান থেকে চুন খসলে তার মেজাজ খারাপ হয়ে যায়, অনিদ্রায় কাটাইতে তার ভালো লাগে, উগ্র গন্ধ তার সহ্য হয়, আলো সহ্য হয় না, উগ্র গন্ধ তার সহ্য হয় না। তখন গম্ভীর প্রকৃতির, বেশ গম্ভীর প্রকৃতির, মাঝে মাঝে আমাশায় ভোগে, রক্ত আমাশাও হয়, কেমন শক্ত হয়, মল কখনো স্বাভাবিক হয়, কখনো স্বাভাবিক হয় না, এই অবস্থায় তার চলতে থাকে। মদ, তারপরে নেশা জাতীয় জিনিস, এটা সে পছন্দ করে। এই 3জন রোগী এখন করোনার হলো না ডায়রিয়ার, না তার স্টমাকে আমেশা হলো, এই কথাগুলো আমরা জানতে চাই না। আমরা জানতে চাই এই প্রকৃতির 3জন রোগী। এখন 3জন রোগীকে একটা ওষুধ তো দেওয়া যাবে না, 3জন রোগীকে 3টা ওষুধ দিতে হবে। প্রথম রোগীকে আমরা আর্সেনিক, আপনারা বুঝতেই পারছেন, প্রথম রোগীকে আমরা আর্সেনিকের চিন্তা করব, দ্বিতীয় রোগীকে পালসেটিলা চিন্তা করব এবং দেব, এবং তৃতীয় রোগীকে আমরা নাক্স দেব। এইটা তার প্রকৃতি। এতক্ষণ যেই আলোচনাটা করলাম, এইটা তার মূলত প্রকৃতি। এই প্রকৃতি অনুযায়ী তাকে আমরা ঔষধ দেব এবং তাতেই আরোগ্য হবে। ঠিক করোনার চিকিৎসাটাও এইভাবে, যে আমরা করোনা উপসর্গ বিভিন্ন ভাবে আসবে, সব ওষুধ একেবারে ম্যাট্রিয়া মেডিকার সব ওষুধই কাজে লাগবে বিষয়টা এমন নাও হতে পারে, কিন্তু কিছু কিছু ঔষধ এমন স্পষ্ট যেগুলো আসলে কাজে লাগবে এবং যেগুলো আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে করোনা উপসর্গে আমরা চিকিৎসাটা সঠিকভাবে করতে পারবো এবং আমাদের দ্বারা রোগী আরোগ্য হওয়া খুবই সম্ভব। এই কথা বলে আমি যথাসময়, মনে হয় 15 মিনিট সময় হচ্ছে, 22 থেকে 27। আচ্ছা, আমি এখানে আমার আলোচনাটা শেষ করলাম। এবার ডাক্তার বীরেন্দ্র বাবুকে আমি আহ্বান করব যে তিনি আলোচনা করবে। বীরেন্দ্র বাবু আছেন? আচ্ছা। Most beloved brothers, friends and philosophers, best wishes to you all.
শুরু করব একথা বলেই, ডোন্ট ওরি মাই ফ্রেন্ডস, বি positive with your philosophy, as we are, according to Master Henneman, the preserver of health, the true fighter. We are fighting. We shall have to fight against all disease enemies. আজকের আলোচ্য বিষয় করোনার চিকিৎসায় আর্সেনিক অ্যালবাম। তো আর্সেনিক অ্যালবাম একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ঔষধ। আর্সেনিক অক্সাইড, সোজা ভাষায় বলা হয় একে সেকু বিষ। প্রথমে যদি আমরা যাই ঔষধ পরিচয়ের গাইডলাইন অনুযায়ী, তাইলে আমরা দুনিয়ার সব মানুষকে দুই ভাগে ভাগ করি, শীত কাতর এবং গরম কাতর। আর্সেনিক শীত কাতর ওষুধ। আমাদের পায়োনিয়ার রেভারেন্ড আলাউদ্দিন ভাই এর আগে সংক্ষিপ্ত ভাষণে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এর মধ্যে একটা কথা হচ্ছে মায়াজম। হানিম্যান প্রথমে বলছিলেন লক্ষণ দূর হলে রোগ দূর হয়। শেষ কথা যেটা, মায়াজম দূর হলে রোগের প্রকৃত আরোগ্য হয়, মুক্ত হয়। এই মায়াজম, অর্গানন মায়াজম তথ্যগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্সেনিক তিনটা মায়াজম আছে: সুরা, বেশি, সিফিলিস, সাইকোসিস এবং অ্যান্টিস্ক্রুফুলা ডায়াথেসিস। এর পরবর্তী পর্যায়ে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, এই আমরা যখন পড়া শুরু করি তখন বাংলায় একটা ছোট্ট মেটেরিয়া মেডিকা ছিল, রজনীকান্তের ভেষজ শতক। 100টা ঔষধ কবিতার ছন্দে লিখেছিলেন। সেই রজনীকান্তের ভেষজ শতক নিয়ম অনুযায়ী মাত্র 4টা গুণ বৈশিষ্ট্য আর্সেনিকের: অস্থিরতা, জ্বালা, তৃষ্ণা এবং অবসাদ। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আজকে যে করোনা পরিস্থিতির উপরে আর্সেনিকের আলোচনা। করোনায় কি কি উপসর্গগুলা দেখা যায় যা কমন টু অল। এখানে অন্যদিকে আরেকটা কথা আছে, সেই কথাটা কি, আমাদের প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে, আমার কথা কি শোনা যায়? জি 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 হ্যালো, জি জি আপনি বলতে থাকেন। চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত চিকিৎসার ধারকরা বলছেন, গ্রুপ করে নিছেন, কোভিড, নন কোভিড। বলেন কোন কোন রোগী আসে পরীক্ষা করে পাই কোভিড পজিটিভ, কিন্তু কোনো লক্ষণ নাই, লক্ষণ শূন্য। তো কোভিড না হলে তারে এই হাসপাতালে ভর্তি করে, কোভিড হলে কয় না এখানে তোমার চিকিৎসা হবে না। এই একটা জটিলতা, বিশৃঙ্খলা আমরা দেখি। কিন্তু আমরা কোভিড, নন কোভিড সব রোগীরই চিকিৎসা দিতে পারি। এর মধ্যে একটা কথা আছে, আমি সেটা পরে বলবো। আমি যে কথাটা বলতে চাই, যে যেমন ধরেন হানিম্যানের পরে যে মেটেরিয়া মানে অর্গানন, যিনি বাংলায় অনুবাদ করছিলেন হেলথ থেকে, বুরিকের মেটেরিয়া মেডিকাতে আছে এই যে আর্সেনিক অ্যালবামের উপরে যে লক্ষণগুলা, এই লক্ষণগুলা যেমন করোনায় আক্রান্ত রোগীর জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই সবগুলা যত লক্ষণ, সবগুলা লক্ষণ, অধিকাংশ লক্ষণ আর্সেনিকের মধ্যে পাওয়া যায়। এখন এই আর্সেনিক সম্বন্ধে এর পরবর্তী পর্যায়ে যে কথা বলতে চাই, এই এসকে দুবের একটা মেটেরিয়া মেডিকা আছে, এটার একটা অপশন আমার খুব পছন্দ হয়। সেটা কি, ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, কিংবা হোমিওপ্যাথিক চিকিৎসায় আরেকটা বিষয় দর্শন। দর্শনে বলছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। কি বলছিলাম, যে
ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, আজকে দুবের ভাষায় ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এই রুগী দেখলে পরে যে বলছিলাম ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তার মনের অবস্থা এমন, মনস্তাপ যেন মুখে আঁকা রয়েছে। আর দুবে বলছেন আর একটা কথা, উইথ এ ক্যাডাভারাস স্মেল অন দা বডি, মরা মানুষের গন্ধ তার শরীরে পাওয়া যায়। আর্সেনিককে আমরা কিন্তু আরেকভাবে জানি, সেটা কি আর্সেনিক মানে হলো ফুলবাবু, খুব ফিটফাট থাকতে চায়। কিন্তু ট্রেজেডিটা কোন জায়গায় দেখেন, তার শরীরে মরা মানুষের গন্ধ, তার চেহারার মধ্যে কোনো লাবণ্য নাই, দেখলে পরে মনে হয় যেন সে যেন মরতে চলেছে। এটা ইন্ডিকেট করে তার বসনে অস্থিরতায়, এটাও ইন্ডিকেট করে এত মানসিক অস্থিরতা তার চেহারায় বলে দেয়। এবং বলে দেয় এবং ভুলে গেলাম, যাই হোক। হ্যাঁ, এই যে এত সুন্দর ফুলবাবু লোকটা যুবতী মেয়েদের মুখে ভীষণ দুর্গন্ধ করে, শরীরে মরা মানুষের গন্ধ, যুবতী মেয়েদের মুখে ভীষণ দুর্গন্ধ। আরেকটা সহজে মনে রাখার জন্য বলছে, একজন ডাক্তার বলছে যে এটাকে আমরা বলতে পারি হর্স রেমেডি, রেসের ঘোড়ার মতো সামান্য পরিশ্রমেই সে ক্লান্ত হয়ে পড়ে। যেমন পালসিটিলের বলা হচ্ছে শিপ রেমেডি, আর অ্যান্টিমক্রুটকে বলা হচ্ছে সোয়াইন, শুকরের মতো ঘুটঘুট ঘুটঘুট করে। আর্সেনিকের আরো অনেকগুলা লক্ষণ আছে, এর মধ্যে যে কথাটা বলতে হয়, অত্যধিক তৃষ্ণা, বারবার জল পান করতে চায় কিন্তু খায় অল্প, আলাউদ্দিন ভাই এর আগেও বলতেন, এবং জল পান তার সহ্য হয় না, যেভাবে চিৎকার করে জুড়ে অর্ডার দেয় পানি পানি পানি, সে অনুযায়ী মনে হয় আজটা কলস খেয়ে ফেলবে, কিন্তু এক গ্লাসও খায় না। এক চুমুক খাওয়ার পরে কি হয়, হয় তার বমি হবে, না হয় তার পায়খানার ব্যাগ হবে, না হয় তার পেটে ব্যথা হবে। অর্থাৎ পিপাসা প্রচুর, কিন্তু সেটা তার সহ্য হয় না। শ্বাসকষ্টের কারণে বুকে সাই সাই শব্দ করে। জ্বরে একটা জিনিস আছে, আপনারা জানেন, এখানে সবাই রেভারেন্ট বিজ্ঞ ডাক্তার, জ্বরে তিনটা বৈশিষ্ট্য থাকে, তাপ, ঘর্ম এবং উত্তাপ, ঘর্ম। কিন্তু এই তিনটা লক্ষণ জ্বরের রুগীতে থাকে না। জ্বরে শীত, উত্তাপ ও ঘর্ম সংক্রান্ত অপূর্ণতা থাকে, সাধারণভাবে ঘর্মাবস্থা দেখা যায় না। এটা হলো কেন্টে বলছেন সিদ্ধিপ্রদ লক্ষণ। ক্লিনিক্যালি যদি বলি, আমরা রুগীর চিকিৎসা করি, কিন্তু আমাদের জ্ঞানের কে ধারণ করার জন্য ক্লিনিক্যালি রেমেডিক্যাল লেখছে আর্সেনিক, অ্যানিমিয়া, অ্যাজমা, কফ, ফিভার। দাদা, ডাক্তার হাবিবুর রহমান মার্শাল ভাই বললাম যে আসলে আপনার পিপাসা কেমন আছে, উনি বলছেন যে আমার পিপাসা মোটেই নাই, আমার পিপাসা মোটেই নাই, পানি খেতে পারছি না, পানির কাছে গেলেই খুব অস্বস্তি লাগছে। ইতিমধ্যে স্বামী যখন শরীরটা একটু ঠান্ডা হচ্ছে তখন সে আবরণ ফেলে দিচ্ছে, স্ত্রী আবরণ চাচ্ছে, স্বামীর প্রস্রাবে কোনো উপশম হচ্ছে না, কিন্তু স্ত্রী ঘন ঘন প্রস্রাব করছে এবং প্রস্রাবে তাদের উপশম হচ্ছে। তারপরে স্ত্রী যখন তার কষ্টের কথা ভাবছে, ভাবলেই তার কষ্টগুলো বৃদ্ধি হয়ে যাচ্ছে,
পাশাপাশি স্বামী অর্থাৎ আশিক রাব্বি যখন কথাগুলো ভাবছে তখন তার কষ্টগুলো যেন উপশমিত হচ্ছে। এই যাবতীয় বিষয় বিবেচনা করে আমি স্ত্রীকে জেলসিমিয়াম দিলাম এবং স্বামীকে ক্যাম্ফর দিলাম। দেওয়ার পরে দেখা গেল যে 2 সপ্তাহ চিকিৎসা চললো। তারপরে তাদের করোনা ভাইরাসের ট্রিটমেন্টের যে নমুনা পরীক্ষার যে জিনিসগুলো আসলো তাতে দেখা গেল যে তাদের পজিটিভ ছিল, কিন্তু এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ট্রিটমেন্টে তারা সবাই উপসর্গ মুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আসলে করোনা উপসর্গে যারা আসছে তারা সবাই একই ঔষধে ট্রিটমেন্ট বা একই ঔষধে চিকিৎসিত হবে, এই কথাটা আসলে সব ক্ষেত্রেই সঠিক নয়। অ্যানিম্যালের অর্গানম অফ মেডিসিনের ভিত্তিতে এই কথাটা সঠিক নয়। বিভিন্ন জনের বিভিন্ন ঔষধ হতে পারে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর বীরেন্দ্র বাবু, ডক্টর বীরেন্দ্র বাবু, ডক্টর বীরেন্দ্র বাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ডক্টর বীরেন্দ্র দেব শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি এই প্রশ্নটা 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আচ্ছা, গর্ভাবস্থায় কি আর্সেনিক দেওয়া যাবে? একটা প্রশ্ন আসছে এই যে আপনার কাছে, গর্ভাবস্থায় কি আর্সেনিক দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। জি জি, সাপের বিষ, সকল বিষ আমরা যখন 50 সহস্রমিক পদ্ধতিতে প্রস্তুত হয় সেটার বিষ তখন অমৃত হয়ে যায়। জি ধন্যবাদ, নিঃসন্দেহে দেওয়া। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ডক্টর গোলাম আমার আগেরটা একটু পরে বলতে হবে, আগেরটা ভাই পরে বলতে হবে, পরে শেষের দিকে। আচ্ছা, ডক্টর গোলাম মোস্তফা ভাই আছেন? ডক্টর গোলাম মোস্তফা স্যার, 3 মিনিট পরে অটোমেটিক কেটে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ সবাইকে স্যার। তো আমার আগে প্রবীণ 2 ডাক্তার যে বক্তব্য বা যেভাবে রোগীলিপি বা রোগ সম্বন্ধে বলেছেন তাদেরকে আসলে ধন্যবাদ, তারা খুব ভালোভাবে উপস্থাপন করেছেন। তা আমি আসলে বলতে চাচ্ছি যে বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত লোকদের সাধারণত যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলি জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, অবসাদ ও শরীর ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। আমি এই মর্মে বলতে চাচ্ছি যে আমরা হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। সেহেতু এই লক্ষণগুলি এবং রোগীর মানসিক লক্ষণের সাথে সদৃশ রেখে, যেমন আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে অ্যাকোনাইট, অ্যান্টিমট্রাট, আর্স, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যাম্ফর, কার্বোবেস, জেলসিমিয়াম, ইপিকাক, নাক্স, পালস, রাস্টক্স, টিউবার ইত্যাদি যে সমস্ত ঔষধ বেশি সদৃশ হয় সেই ঔষধটি প্রয়োগ করতে হবে এবং রোগীদের পথ্যপথ্যাদির নির্দেশনাও এর সাথে দিতে হবে। তো স্যার আমি আসলে এখানেই সংক্ষেপেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মাঝে মাঝে যেমন সার্স, মার্স, কোভিড-19 উপসর্গ সৃষ্টি করে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এর কারণ বা রহস্য কি জানতে চাই। এই তো প্রশ্ন আপনার? জি জি, আপনারা বুঝছেন প্রশ্নটা? হ্যাঁ, বিভিন্ন ভাইরাস আর কি, মোটামুটি বিভিন্ন ভাইরাস এসে আমাদেরকে আক্রমণ করে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর কারণটা আমার প্রথম আলোচনার মধ্যে আমি ইঙ্গিত দিয়েছি। এর ব্যাপারে যদি কেউ কিছু বলতে চান বলেন, কে বলবেন? জি বলেন। হ্যালো, আপনি এই উত্তরটা দিলে দেন, 1 মিনিট সময়, বেশি না। আচ্ছা, ব্যাপারটা হলো যে অর্গাননে আমরা জানি যে সাসসেপ্টিবিলিটি একটা শব্দ আছে, যে রোগ গ্রহণের প্রবণতা। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো, জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অর্গানন অফ মেডিসিন থেকে হ্যানিম্যানের ভাষ্য থেকে জানি যে রোগ হয় রোগ গ্রহণ প্রবণতা বা সাসসেপ্টিবিলিটি থেকে। তো কাজেই ভাইরাস তো অসংখ্য ভাইরাস আকাশে বাতাসে বায়ুমণ্ডলে আমাদের এনভায়রনমেন্টে ছড়ানো আছে, কিন্তু সবাই তো আক্রান্ত হয় না। আক্রান্ত হয় তারাই যাদের মধ্যে সাসসেপ্টিবিলিটি আছে অর্গাননের ভাষ্য অনুযায়ী, তারাই আক্রান্ত হবে যারা এই রোগ গ্রহণের প্রবণতা বা
ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাদের দ্বারা এই ভাইরাস সংক্রামিত হবে এবং তারা আক্রান্ত হয়ে উপসর্গের সৃষ্টি করবে। জি, ধন্যবাদ। ডক্টর বীরেন্দ্র বাবু। হ্যাঁ, মানে মার্শাল ভাই সুন্দর বলছেন, সাথে মূল কথা যেটা আমরা বলতে চাই, আমরা জানি সেটা মূল কারণ হচ্ছে মায়াজম। আমরা চিকিৎসায় মায়াজম মুক্ত করতে পারি নাই, মায়াজম যুক্ত মানুষই বেশি, খুব বেশি, এবং এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি রাখতে হবে মানুষকে মায়াজম মুক্ত করে। জি, থ্যাংক ইউ, অত্যন্ত সুন্দর বলেছেন, সুন্দর আলোচনা। আসলে যেই কথাটা বলা হয়েছে এইটাই এক্সাক্ট কথা, যে আমাদের রোগ প্রবণতা গ্রহণযোগ্যতা থাকে শরীরের মধ্যে, এটা মায়াজামের কারণে। সবচেয়ে ব্যাপার হলো জীবনী শক্তি, প্রথম দিকে যে ইঙ্গিতটা দিয়েছিলাম আমি, জীবনী শক্তির নিজস্ব কোনো কাজ নাই। মায়াজামে আক্রান্ত হলে জীবনী শক্তি বিশৃঙ্খল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার ভিতরে রোগ প্রবণতা গ্রহণের যোগ্যতা বেশি হয়ে যায়। এবং এইটা হওয়ার কারণেই যার যত বেশি গ্রহণের যোগ্যতা বেশি, সে ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হবে, এবং সে তরুণ রোগ যত প্রকার আসুক সেটা তার থেকে মহামারী হোক যে যা হোক তার দ্বারা বেশি আক্রান্ত হবে, এবং এই জন্য মৃত্যু হয় কোনো কোনো কারণে। আগে দেখেন, মহামারী পৃথিবীতে এসে চলে যাবে এই কথা বিশ্বাস করা খুব কঠিন। বসন্ত এসে যায়নি, ডায়রিয়া এসে যায়নি, কুষ্ঠ এসে যায়নি পৃথিবী থেকে। এইটা যদি যায় আলহামদুলিল্লাহ, যদি না যায় তা এ নিয়েই বসবাস করতে হবে। আমাদের জীবনী শক্তিকে আরো যাতে অন্তপক্ষে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে বৃদ্ধি হয়, সেই ব্যবস্থাটা আমাদের করে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। দিলীপ বাবু, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই আমার বলার আছে। জি, আমার প্রশ্নটা হ্যাঁ সুন্দর অর্গাননের ভিত্তিতে উত্তর পেয়েছি। তবে আমার আরেকটু জানার কৌতূহল যে এই যে সাসেপ্টিবিলিটি এতদিন ছিল না সারা বিশ্বের মানুষের, এই 2000 সালের মধ্যবর্তী সময়ে এসে এত সাসেপ্টিবিলিটি মানে তৈরি হলো যে হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছে। ওই জিনিসটা আমি একটু মানে পরিষ্কার ভাবে জানতে চাই। ধন্যবাদ। যে সাসেপ্টিবিলিটি তো হ্যাঁ, এটা দিন যত যাবে মানুষের ভিতরে জটিলতা তত বৃদ্ধি হবে। মায়াজামের পরে মায়াজাম যুক্ত হবে। 3টা মায়াজাম হ্যানিম্যান করে গেছে, এরপরে বহু মায়াজাম যুক্ত হয়ে গেছে, জটিল হয়ে গেছে। যত দিনের পর দিন জটিল হবে, পৃথিবী একদিন তো এরকম করেই ধ্বংস হয়ে যাবে। এটা উপর আলাই ভালো জানেন, এটা আমরা কোনো ব্যাখ্যা দিতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন। এরপরে আরেকটি প্রশ্ন আছে। কে করেছিলেন ভাই? আছেন? কোভিড পজিটিভ কিন্তু কোনো সিমটম নেই, আরেক ভাই প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি করেছিলাম। জি জি, মহিব আলী। হ্যাঁ জি, মহিব ভাই করেছেন। কোভিড-19 পজিটিভ কিন্তু কোনো সিমটম নেই। জি, এরপর আক্রান্তদের জন্য হোমিও চিকিৎসা কি হবে? এখন সিমটম ছাড়া কোনো চিকিৎসা নাই। যদি সিমটম নাই, কোন রোগের যদি কোনো সিমটম না থাকে, তার চিকিৎসা হোমিওপ্যাথিতে নাই। সিমটম ছাড়া কোন রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে নাই। এইটাই হলো হ্যানিম্যানের কথা। এখন আমার চোখে সিমটম নাই বলতে যা বুঝায়, যেমন যারা সিমটম নাই বলেন, এই তাদের সাথে আমার একটু বিরোধ আছে, সেটা বলে দিই। আমার দৃষ্টিতে সিমটম নাই, কিন্তু আমার চেয়ে যিনি বিজ্ঞ ডাক্তার, আমার চেয়ে মনে করেন বিজ্ঞ ডাক্তার, অনেক বেশি জানেন শুনে, তিনি চোখটা দেখেই একটা সিমটম পেয়ে গেলেন। তিনি একটা হাসি দিয়ে বলে ফেললেন, তিনি শরীরের নড়াচড়া দেখে একটা সিমটম পেয়ে গেলেন, ওই ভিত্তিতে তিনি ওষুধ দিলেন। এখন আমি সিমটম যাকে বলি, আমার চোখে আমি সিমটমটা দিতে পারলাম না, ঠিক আছে, আমি সিমটমটা দিতে পারলাম না, এইটা ঠিক আছে, কিন্তু যার চোখে সিমটম ধরা পড়ে তিনি তো দিতে পারলেন। তেমনি হলো, যেমন মনে করেন যে একজন ফার্স্ট ইয়ারের ছাত্র, সে বলে আমার অনেক ছাত্ররা বলে স্যার কোনো লক্ষণ পাই না। তো অনেক সময় রাগ হইয়া বলি যে তোমার চোখে লক্ষণ পাও না, ঠিকই আছে, তুমি লক্ষণের বোঝো কি যে পাবে? লক্ষণই তো বোঝো না। এই ছাত্রদেরকে বলি, তাহলে এক একজনের যোগ্যতা অনুযায়ী সে লক্ষণ খুঁজে পাবে। যে যত বিজ্ঞ জ্ঞানী, সে তত গভীরে গিয়ে লক্ষণ খুঁজতে চেষ্টা করবে।
আমি যদি না পাই এর অর্থ লক্ষণ নাই এটা না। আরো বিজ্ঞ 2 জন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, 5 জনের সাথে। যদি 5 জন ডাক্তার, বিজ্ঞ ডাক্তার যদি দেখে যে না লক্ষণ পায় না, তাইলে বুঝা গেল লক্ষণ নাই। আর যদি লক্ষণ নাই পাওয়া যায়, যদি লক্ষণ পাওয়া নাই গেল, তাইলে হোমিওপ্যাথি তার কোনো চিকিৎসা নাই, হেনিম্যানের ভাষায়। আচ্ছা, ধন্যবাদ। আলাউদ্দিন ভাই, আমি আধা মিনিট কই, আধা মিনিট। হ্যালো, জি বলেন। আধা মিনিট, জি বলেন। ক্রিমিনোলজিতে একটা বাক্য আছে যে অপরাধী অপরাধের প্রমাণ না রেখে কোন অবস্থাতেই অপরাধের স্থান ত্যাগ করতে পারে না। এক। 2 নম্বর হলো ছোট্ট একটা ঘটনা, ডাক্তার গেছে রুগী দেখা, কিচ্ছু পাইতেছে না, বন্ধাত্ম। তার সিনিয়রের এখানে গেছে, কইরই তো লক্ষণ, মুই হইলে তো লাজুক, তুমি তারে মাই মুই ডাক্কা সেরে আপন মেয়ের মতো কইরা নাও, এরপরে দেখবা সব লক্ষণ পাই। এরপরে গেছে সব লক্ষণ। লক্ষণ আছে, লক্ষণ যে কালেকশন করা, এই কৌশলটা আমাদের জানা। জি জি, থ্যাংক ইউ। অত্যন্ত দুজন ভালো হয়েছে। আচ্ছা, আমি একটু দাদুর সাথে একটু যোগ করে দেই। জি জি জি, হ্যালো, জি বলেন। দাদুর সাথে একটু যোগ করে দেই। হ্যাঁ, প্রত্যেক রোগীরই তো নিজস্ব কিছু ধাতুগত বৈশিষ্ট্য আছে। প্রত্যেক রোগীরই নিজস্ব ধাতুগত এবং বৈশিষ্ট্যসূচক কিছু স্বভাব আছে। সেই স্বভাবগুলোর সাথে কিন্তু ওষুধের অনেক চারিত্রিক বৈশিষ্ট্যের মিলে যায়। এখন সেগুলোর সাথে দেখা যাবে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে তার অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে কিছু কষ্টকর উপসর্গের দিক আছে, যেটা দাদু বলেছেন, যেটা আমার শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই বলেছেন, যে সেই লক্ষণগুলো দেখার চোখ আমাদের তৈরি করতে হবে। রোগী যখন আমাদের কাছে এসছে, তার যেমন স্টেরিলিটি বা যার বন্ধাত্ব আছে, এটাই তো বড় রোগ, কিন্তু তার সাথে তার ধাতুগত বৈশিষ্ট্যের, তার বৈশিষ্ট্যসূচক লক্ষণ সমূহের সম্মিলন ঘটালেই আমরা একটা ওষুধের সন্ধান পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। আমি একটা মাত্র বাক্য কই, খুব মূল্যবান, আপনার মানে জুনিয়র যারা খাতায় লিখে রাখতে পারে। They can only see whose have eyes to see. এটা হলো তৃতীয় নয়ন বা জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু বিকশিত হলেই সবকিছু দেখা যায়। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আমরা হেনিম্যানের ভাষায় বুঝতে যদি চেষ্টা করি ম্যাট্রিয়া মেডিকা এবং অর্গাননকে, তাইলে আমরা সবকিছু খুঁজে পাবো, এতে কোনো সন্দেহ নাই। এবং একটা কথা হেনিম্যান স্পষ্ট করে বলেছেন যে হোমিওপ্যাথির যে সীমাবদ্ধতা নাই তা না, যেমন যেটা সার্জারিক্যাল অবস্থায় চরম অবস্থায় চলে গেছে, সেখানে হোমিওপ্যাথির কোনো কাজ নেই, হেনিম্যান অর্গাননের মধ্যে বলেছে। যদি একেবারেই লক্ষণ খুঁজে বিজ্ঞ ডাক্তাররা কোনো ধরনের লক্ষণ খুঁজে না পান, তাইলে এই লক্ষণ ছাড়া কোনো চিকিৎসার হোমিওপ্যাথি করে না। কোনো না কোনো ভাবে লক্ষণ আছে, ধাতু প্রকৃতি আছে, মূল প্রবণতা আছে, বৈশিষ্ট্য আছে, সকলে এই কথাগুলা বলেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার একটু অন্য প্রসঙ্গ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। তার সাথে আজকের আলোচনা শেষ করলাম, তার সাথে একটু কথা, তার সাথে একটু প্রশ্ন, কারো কোনো বক্তব্য থাকলে 1 মিনিটের মধ্যে বলতে পারেন। কে বলছেন? নাম বলেন, জেলা, নাম, জেলা। হ্যালো স্যার। জি স্যার, নরেশ, মানিকগঞ্জ। জি, নাম, হ্যাঁ জি, বলেন। স্যার, আমার মনে হয় আমরা বেশিরভাগ ডাক্তাররা কষ্টকর লক্ষণ খুঁজি। জি, কষ্টকর লক্ষণ তো নাও থাকতে পারে। কষ্টকর লক্ষণ খুঁজি বিধায়ী লক্ষণ আসলে আমরা পাই না। বলি যে লক্ষণ নাই, আসলে লক্ষণ আছে। লক্ষণ ছাড়া আসলে মানুষ নাই। মানুষ তো সবাই আমরা কোনো না কোনো দিক থেকে আসলে রোগী, কিন্তু কষ্টকর লক্ষণগুলো খুঁজি বিধায়ী লক্ষণ পাই না। জি, ধন্যবাদ। তো ধন্যবাদ। আমার একটা ছিল, নজরুল বলছিলাম। নজরুল জি, বলেন। আমি একটা প্রশ্ন করছিলাম, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আর্সেনিক প্রয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, উত্তরটা ছিল যে 50 সহস্রতমিক দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমাদের যদি আমরা শততমিক প্রয়োগ করি না, প্র্যাকটিস করি না এই ফোরামে, কিন্তু শততমিক কি সেখানে প্রয়োগ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, পারা যাবে, কিন্তু সেখানে ওই ডাক্তারের বিদ্যা, বুদ্ধি এবং প্রয়োগের মাত্রা, প্রয়োগের বিষয়ে চিন্তা করতে হবে। ধন্যবাদ।
শক্তি আর্সেনিকের লক্ষণ থাকলে কেন প্রয়োগ করা যাবে না? আর্সেনিকের যদি লক্ষণ থাকে তাহলে কেন প্রয়োগ করা যাবে না? হ্যাঁ অবশ্যই প্রয়োগ করা যাবে শক্তি পরিবর্তন রীতিতে। শততমিক যারা ইউজ করে অধিকাংশই ভুল পদ্ধতিতে করে, ভুল পদ্ধতিতে করে, স্থূল পদ্ধতিতে করে। ছোট মাত্রায় ঔষধ প্রয়োগের কোনো কথা নাই। জি দাদা, 90% করে। আমাদের বৃহস্পতিবারের আলোচনা, আগামী বৃহস্পতিবারের আলোচনা, এই আলোচনাটা তো হলো বৃহস্পতিবারের আলোচনা। বৃহস্পতিবারে খুব কাছাকাছি হয়ে যায়, তারপরও আমরা আলোচনাটা করি। তো আলোচনা 247 নাম্বার অর্গাননের সূত্র, যেখানে পুনঃপ্রয়োগের কথা আসবে এবং একটা সূত্রেই সবাই আলোচনা করবে, 3-4 জন আলোচনা করবে। যাদের প্রশ্ন করা দরকার তারা প্রশ্ন আগেও করতে পারেন, পরেও করতে পারেন। ইজি হোমিও প্র্যাকটিসের মধ্যে আপনারা আগে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। এই যে পাঠালেন আপনারা প্রশ্ন, এই জন্য আপনাদেরকে যারা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এভাবে প্রশ্ন পাঠিয়ে দেবেন। আর আপনারা ওই 247 নম্বর অর্গাননের সূত্রে এই আমাদের 50 সহস্রতমিকের আলোচনা প্রথম শুরু হলো এবং এরপরে ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। কেমন স্যার? আমি খাগড়াছড়ি থেকে বলছিলাম স্যার। জি বলেন স্যার, আমি একটু কথা বলতে চাইছিলাম, প্রোগ্রাম তো একদম শেষের দিকে স্যার। স্যার, আপনাদের আলোচনা আমার ভীষণ ভালো লাগছে স্যার। আমি একদম নতুন আপনাদের গ্রুপে স্যার, আজকে প্রথম। স্যার, আমি ডিজিজ সাসেপ্টিবিলিটি নিয়ে স্যার একটু যদি 1 মিনিটের একটু যদি কথা সুযোগ দেন আমাকে স্যার। স্যার, আমি একটু আলোচনা করতে চাইছিলাম, 1-2 মিনিট। এখন তো ভাই আলোচনার সুযোগ নাই। আচ্ছা করেন 1 মিনিটেও করেন। 1 মিনিট বল স্যার। একজন ডিজিজ সাসেপ্টিবিলিটি নিয়ে একটা প্রশ্ন করছিল যে পৃথিবীতে এত ভাইরাস আছে, আগে কখনো ইফেক্টিভ হয় নাই, এখন হঠাৎ করে কেন এটা দেখা দিল আর কি। এই প্রসঙ্গে স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, এনসিডিএস নামে কমিউনিটি মেডিসিন আমাদের একটা টার্ম আছে, নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের WHO এখন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে বিশাল কাজ করতেছে, গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে সব ডাক্তারদেরকে ট্রেনিং করাচ্ছে। বর্তমানে যে ডিজিজ, যে ভাইরাসটা আসছে আমাদের সমাজে, এটারও একটা কারণ আর কি, এনসিডিএসটা একটা কারণ। এটা হচ্ছে অর্গাননে আছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রার মান, আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স। এটা হোমিওপ্যাথি হতে পারে, ড্রাগ রেজিস্ট্যান্স এটা অ্যালোপ্যাথি হতে পারে, ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনও হতে পারে আর কি স্যার। এই সমস্ত ড্রাগ গুলা অ্যাভেলেবেল আমরা ইউজ করার কারণে, সিমটোমেটিক ইউজ করার কারণে, যার মতো করে সেই ইউজ করার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে অনেক কমে যাওয়ার কারণে স্যার নতুন নতুন ভাইরাস আমাদেরকে আক্রমণ করবে আর কি স্যার। এটা হচ্ছে ডিজিজ সাসেপ্টিবিলিটি স্যার একটা পয়েন্ট আর কি স্যার। যেহেতু সময় কম স্যার, আর দীর্ঘায়িত আলোচনা করলাম না স্যার। আর যিনি বুঝেন নাই হয়তো বুঝবেন আর কি। না আপনি যেটা বলছেন এটা হোমিওপ্যাথির সাথে সম্পর্কিত, চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। এখন টাইমও শেষ হয়ে গেছে প্রায়, তো সময়ও শেষের জি না আপনি ঠিক বলেছেন। তো আমরা এখানে শেষ করি। আমি তো একটু পরে যাই, আপনারা যারা বিদায় নিতে পারেন ইনশাআল্লাহ। প্রোগ্রাম এখানে শেষ। বৃহস্পতিবার দিন ঠিক যথা সময় ইনশাআল্লাহ আমরা আবার মিলিত হব। জি, আসসালামু আলাইকুম।